180 দিনের পরিকল্পনা সরকারের। আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সর্বোচ্চ গুরুত্ব। রাতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি, আইন শৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি দমন ও প্রশাসনের স্বচ্ছতার আশা জনগণের। জুলাই না এলে প্রধানমন্ত্রী হতে পারতেন না তারেক রহমান। সনদ বাস্তবায়নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল থেকে শুরু সিয়াম সাধনার মাস। এবং রমজানের উত্তাপে অস্থির মাছ, মুরগি, গরুর মাংসের দর। লেবুর হালি 100 টাকার বেশি। বাজারে নতুন সরকারের কঠোর নজর দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। মন্ত্রীরা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চালাবে সরকার। সেভাবে সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য নেওয়া হয়েছে 180 দিনের পরিকল্পনা কর্মসূচি। এদিকে রাত 10:15টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করতে সকাল থেকেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ছিল কর্মচঞ্চল পরিবেশ। দুপুরে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে যোগ দেন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দেন কাজের নানা নির্দেশনা। বৈঠক শেষে মন্ত্রীরা বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে সরকার। এজন্য নেওয়া হয়েছে 180 দিনের কর্মসূচি। সরকারের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা। গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি। তারা বলেন, আইন শৃঙ্খলা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য। মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, প্রতিটি মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান সরকার প্রধান। সে অনুযায়ী কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবে বিএনপি। নতুন সরকারের মূল লক্ষ্য হবে জনগণের সেবা দেয়া। সচিবালয়ের প্রথম দিনের অফিস শুরু করে এসব কথা বলেছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনকল্যাণমুখী উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম দিনই অফিস করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের অভ্যর্থনা জানান সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকারের প্রধান কাজ গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি গণমানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেয়া। ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট, যাকে নিয়ে আমরা সামনে এগোতে চাই। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে চাই। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির সুফল যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন প্রকল্পের খরচ কমানোর দিকে মনোযোগ দিতে চান সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চাই। আমাদের যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে কোনো অপচয়,
থাকা উচিত হবে না, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না, জনগণের অর্থ জনগণের প্রয়োজনে ব্যয় করতে হবে। মানুষের জানার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা, আমরা এটা তো কথার কথা অনেকদিন থেকে সবাই আমরা বলছি, কিন্তু মেকানিজমটা কনফার্ম করার জন্য আমরা কাজ করছি। আর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, পাঠ্যপুস্তকের সিলেবাস পুনর্মূল্যায়ন করা হবে, জোর দেয়া হবে ডিজিটাল শিক্ষার উপর। আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছি, সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে, রোবোটিক্স আমাদের ব্যবহার করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে, এগুলি নিয়ে আমরা কাজ করব। আর নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। দুর্নীতি এবং হয়রানি বন্ধের পাশাপাশি বাংলাদেশ বিমানকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় জানান বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুধু টিকিটিং নয়, সিন্ডিকেট তো রয়েছেই, লাগেজ হ্যান্ডলিং থেকে আরম্ভ করে প্রবাসী যারা আসে তাদের যে ভোগান্তি, সেগুলি নিয়ে আমরা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করেছি। ইতিমধ্যে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি এবং একটা পরিকল্পনা তৈরি করেছি। কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্যরাও। রিফাত স্নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শ্রদ্ধা জানান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে। এরপর পরিদর্শন বইয়ে সই করেন, লেখেন শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবরে। বুধবার বেলা ঠিক ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম। শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা। পরে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর দলীয় প্রধান হিসেবে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা তুলে ধরেন। পরে জাতীয় স্মৃতিসৌধে পারিজাত গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে সরকার প্রধান হিসেবে এটি প্রথম শ্রদ্ধা নিবেদন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের, যেখানে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর সেই সাথে আবারও বার্তা দিলেন সবার আগে বাংলাদেশ। স্মৃতিসৌধ থেকে বের হয়ে দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভা। সেখানে তাদের স্মরণে পালন করা হয় নীরবতা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জনমনে স্বস্তি ফেরানো শক্ত পররাষ্ট্রনীতির মতো নানা চ্যালেঞ্জ নিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি সরকার। বিশ্লেষকদের মতে অর্থনীতি, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান ও বিনিয়োগের পাশাপাশি রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণপরিষদ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ আরো অনেক চ্যালেঞ্জ আছে তারেক রহমানের সরকারের সামনে। ২০ বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করল বিএনপি। এই 2 দশকে বিএনপির পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। বিশ্বস্ত শহীদ
পালন করিব। গেল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে দলটির নিরঙ্কুশ জয়ের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা কেমন হলো মন্ত্রিসভা? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, নতুন মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ অনেক। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা, শক্ত পররাষ্ট্র নীতি, সচিব বা আমলা নির্ভর না হয়ে সমস্যার গভীরে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। প্রবীণ এবং তরুণের তারুণ্যের একটা সমাবেশ ঘটেছে, এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। এই সরকার যখন গঠিত হলো এবং তার পরের দিন থেকেই রমজান শুরু হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই সঙ্গে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্রীরা সচিব বা ব্যুরোক্রেটদের উপরে নির্ভরশীল হয়ে পড়েন, এই জন্য কোনো প্রকৃত সমাধান আমরা দেখি না, বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো যদি বলি। সুতরাং সেই জায়গা থেকে নতুন মন্ত্রী যারা নিচ্ছেন তারা আশা করব তারা সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করবেন। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র এই 3 মন্ত্রী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে ভিন্ন মত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। এখানে আমরা দেখব অনেক প্রবীণ যারা তারা কিন্তু অভিজ্ঞতা সম্পর্ক, নবীন যারা এসেছে তারা কিন্তু আবার দেখব আধুনিক যুগের সাথে তারা অত্যন্ত পরিচিত। বর্তমান সময় পৃথিবীটা যেভাবে চলছে ওই সমন্বয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা করবে। সেই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সুন্দর হয়েছে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে। ডক্টর খলিল সাহেবকে আমি যতটুকু জানি এবং তার অ্যাক্টিভিটিসটা দেখেছি ইউনূস সাহেবের সময়, আমিও দেখব পজিটিভ। তারেক রহমান যথার্থই বলেছেন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থে আমরা ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সৌহার্দ্য থাকবে। কিন্তু এখানে পররাষ্ট্রমন্ত্রী একটা বিশেষ দেশের চিহ্নিত ব্যক্তি হিসাবে প্রচারিত রয়েছে, তো এইসব ব্যাপারে তাকে নিয়ে তো এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ধনী গরিবের ব্যবধান ঘোচাতে নিজ আসন ঢাকা 17 এর বস্তিবাসীর জন্য বাসযোগ্য বাসস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে তারেক রহমানকে কাজ শুরুর তাগিদও দিচ্ছেন বিশ্লেষকরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নতুন পথ চলা। চট্টগ্রামের 16টি আসনে 14টি বিএনপির ঘরে আসলেও 43 বছরের মধ্যে সবচেয়ে কম মন্ত্রী পেয়েছে চট্টগ্রাম। আর বরিশাল বিভাগ পেয়েছে 5 জন মন্ত্রী, উপমন্ত্রী। বিএনপির মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া এসব নেতাদের ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও বাড়ছে বহুগুণ। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরুণদের কর্মসংস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন চান তারা। আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক দিন ধরে খুব নাজুক অবস্থায় আছে। কেহ সাদা দিতে না পারে এবং কেহ সাদা খালাসান করতে না পারে, এটা চিরতরে যাতে বন্ধ হয়। নতুন পুরাতন মিলিয়ে 4 জন মন্ত্রী পেল রংপুর বিভাগ। ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। প্রবীণ এই নেতার হাত ধরে উন্নয়ন ত্বরান্বিত হবে, প্রত্যাশা সাধারণ মানুষের। ঠাকুরগাঁর জনগণ এ টু জেড উনি ভালোবাসার প্রতীক হিসাবে ঠাকুরগাঁ এখনো বিদ্যমান। আলমী স্যারের কাছে আমাদের প্রত্যাশা এটাই, মেডিকেল কলেজ, তারপর বিমানবন্দর যেগুলো স্থানে ছিল ওগুলো আমাদেরকে উনি উপহার দিবেন। বরিশাল বিভাগ পেয়েছে 2 জন মন্ত্রী ও 3 জন প্রতিমন্ত্রী। বরিশাল 1 আসনের জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, ভোলা 3 আসনের অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে বরিশাল 4 আসনের রাজীব আহসানকে রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়, পটুয়াখালী 3 এর নুরুল হক নূরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পিরোজপুর 2 আসনের আহমদ সোহেল মঞ্জুরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে গতি আসবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। প্রত্যাশা আমাদের যে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। বরিশাল অঞ্চলের মূল প্রত্যাশা হচ্ছে আমাদের যে ভোলার সাথে সংযোগ সেতু সেটার বাস্তবায়ন।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অন্যতম রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার। আমরা চাই উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নত হবে, এইটাই আমাদের দরকার। আর লালমনিরহাট জেলায় উনি এর আগে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন, এবারে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি উন্নয়ন কর্মকাণ্ড উনি পরিচালনা করবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আগামীর বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অর্থনীতিতে আনবে গতি, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। 50 সদস্যের মন্ত্রিসভা কেমন হলো নতুন এই মন্ত্রিসভা, এ নিয়েই চলছে যত আলোচনা। 41 জনই নতুন মুখ, যাতে তারুণ্যের আধিক্যই বেশি। ছাত্রনেতা থেকে এমপি সঙ্গে মন্ত্রী, 25 মন্ত্রীর মধ্যে 16 জনই নতুন। প্রতিমন্ত্রী 24 জনের কেউই আগে মন্ত্রিসভায় ছিলেন না। বাবার পদ ধরে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন 7 জন। প্রায় 2 দশক পর ফের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে 50 সদস্যের মন্ত্রিসভা, 41 জনই নতুন মুখ, 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রী। সরকারের মন্ত্রী পদের কর্তব্য। ছাত্রনেতাদের একটি বড় অংশ সামনে এসেছেন। ছাত্রদলের সাবেক 8 কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রিসভায়ও জায়গা করে নিয়েছেন সাবেক ছাত্রনেতারা। এর মধ্যে আছেন সাবেক ছাত্রদল সভাপতি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জহিরুদ্দিন স্বপন ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি। প্রতিমন্ত্রীদের মধ্যে সুলতান সালাউদ্দিন টুকু ছিলেন ছাত্রদল সভাপতি। হাবিবুর রশিদ হাবিব ছিলেন ছাত্রদল সাধারণ সম্পাদক। ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন রাজীব আহসান, আর ছাত্রদলের নির্বাহী সদস্যের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া তুখুর ছাত্রনেতা হিসেবে পরিচিত ফরহাদ হোসেন আজাদ রাজশাহী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অন্যদিকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মন্ত্রিসভায় আসা জোনায়েদ সাকি। আর মন্ত্রী পদমর্যাদা হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়া রুহুল কবির রিজভী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি এবং ছাত্রদলের সাবেক সভাপতি। জাতীয় সংসদের দ্বিতীয় প্রজন্মের কয়েকজন নেতাও জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। বাবার রাজনীতির পথ ধরে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন 7 জন। এর মধ্যে অনিন্দ ইসলাম অমিত বিএনপির একসময়ের স্থায়ী কমিটির সদস্য এবং প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র ও প্রয়াত মন্ত্রী সাদেক হোসেন খোকার ছেলে। ফারজানা শারমিন পুতুল প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা মীর নাসির একসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন। শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী প্রয়াত একেএম ওবায়দুর রহমানের মেয়ে। আফরোজা খানম রিতার বাবা হারুনা রশিদ খান মুন্নু মন্ত্রী ছিলেন। ইয়াসের খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ছিলেন সংসদ সদস্য। প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন এমন নেতা রয়েছেন 33 জন। সব মিলিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের দক্ষতার পাশাপাশি তারা যদি সঠিক পথে হাঁটেন তবেই দেশবাসীর প্রত্যাশা পূরণ হবে, এমনই অভিমত বিশ্লেষকদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিলেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে রাজধানীর 60 ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। জামায়াত আমির আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, এমনকি তার দলও বিরোধী দলে বসতে পারত না। তাই সবারই উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের জঞ্জাল ও আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। এ সময় প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী সড়কের আবর্জনা পরিষ্কার করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না।
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে শুরু হচ্ছে রোজা। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আজ রাতেই তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন নতুন সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাকারিয়া, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষ হয়েছে, বৈঠক নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। জি তানিয়া, মাগরিবের নামাজের পরপরই শুরু হয় বৈঠকটি, জাতীয় চাঁদ দেখা কমিটির যে বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, এবং সেই বৈঠকটি দীর্ঘক্ষণ চলে এবং তার পরপরই আসলে ঠিক 7টার দিকে আমাদেরকে জানানো হয় যে দেশের আকাশে পবিত্র রমজান মাসের 1447 হিজরির যে রমজান মাসের চাঁদ, সেই চাঁদ দেখা গিয়েছে এবং যার প্রেক্ষিতে আগামীকাল থেকে সারা দেশে যথাযথ মর্যাদায় পবিত্র রমজান রোজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো এর মাঝে ধর্মমন্ত্রী তিনি যেটি বলেছেন, আসলে এই রমজানকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি হয়, দ্রব্যমূল্যের একটি ঊর্ধ্বগতি দেখা যায়, তো সেই বিষয়ে আসলে তিনি একটি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে যারাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এর পিছনে যাদেরই হাত থাকবে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, এমন মন্তব্য তিনি করেছেন। এবং এর বাইরে কিন্তু তিনি সারা দেশের যে ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন তাদেরকে বলেছেন যে যেহেতু রমজান মাস খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস, যে মাসটি আসলে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য তারা অধীর আগ্রহে এই মাসটির জন্য অপেক্ষা করেন। তো সেই লক্ষ্যে সব মুসলিমদেরকে তিনি আসলে 2 রাকাত নফল নামাজ পড়ে দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, দেশের সকল মানুষের কল্যাণে আসলে 2 রাকাত নফল নামাজ পড়তে বলেছেন এবং যথাযথ মর্যাদায় আসলে এই রমজানকে পালন করার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তো তানিয়া, এই যে সভাটি হলো চাঁদ দেখা কমিটির, এবং সেখান থেকে এই ঘোষণাটি এসেছে যে আগামীকাল থেকে রমজানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তানিয়া, চাঁদ দেখা কমিটির সভাকক্ষ থেকে আমার কাছে এতটুকুই ছিল। তানিয়া। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। রোজার আগেই রাজধানীর বাজার গরম, বেড়েছে মাছ, মাংস, শসা, লেবু, পেঁয়াজ, রসুন, মসুর ডালের দাম। বাজার ভেদে কিছুটা ওঠানামা দেখা গেলেও সব জায়গাতেই দাম বেড়েছে এসব পণ্যের। এক হালি লেবু 3 থেকে 4 গুণ দাম বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকার বেশি। পেঁয়াজে কেজিতে 10 টাকা বেড়েছে, আর রসুনে বেড়েছে 40 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে লেয়ার মুরগির দাম, কেজিতে 7 টাকা পর্যন্ত। এমন দামে ক্ষুব্ধ ক্রেতা বলছেন নতুন সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বাজারের দিকে। পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেশ কিছু পণ্যের চাহিদা থাকে বাড়তি, আর বিক্রেতারাও সেই সুযোগটি নিয়ে দাম বাড়ান বেশ কিছু পণ্যের। এবছর বাজারে অনেক বেশি অস্থিতিশীলতা দেখা না গেলেও দাম বাড়ার প্রবণতা দেখা গেছে বেশ কিছু পণ্যের। দিন শেষে রোজাদার মানুষ তৃষ্ণা মেটাতে লেবুর শরবত খোঁজেন অনেকেই। এবছর লেবুর দাম আকাশ ছোঁয়া, সাথে কাঁচামরিচ, শসার দামও। জনগণের থেকে চুষা নিব এই চিন্তা ভাবনাই ব্যবসায়ীদের, নাইলে এই লেবুর দামে 110-20 টাকা হয় কিভাবে? রোজার দেখে তারা একটা পুষ্য পায় যায় না, এটা একটা দাম বাড়ায় দেয়। দাম বেড়েছে মসুর ডাল, পেঁয়াজ ও রসুনের। তবে এবছর স্থিতিশীল ছোলার দাম। মান ও দাম ভেদে ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। ছোলা, তারপরে বুটের ডাল, খেসারি, বেসন, এগুলা একটু দাম কম আছে। মসুর ডালটা, পেঁয়াজটা, এগুলা, হ্যাঁ, রসুনটা একটু বেশি বাড়ছে। ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজারেও। রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে লেয়ার মুরগি 40 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকা পর্যন্ত, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। ক্রেতা বলছেন বাড়তি মাছের বাজারও। মাছ নিতে আসছিলাম, তো মাছের বাজারটা দেখতেছি অনেক, রমজান উপলক্ষে অনেক দাম। আর মুরগি 180 ছিল, 160 ছিল, এখন 220, 200, সবকিছু অনেক দাম। খালি দাম না, অনেক দাম। রোজা আসতেছে, মানুষের কষ্ট হবে, এভাবে দরদাম বেড়ে যাওয়া এটা অবশ্যই
মানে চাই তারা কন্ট্রোল করুক। অতীতের এই বাজে চেহারা থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষ প্রত্যাশা করছেন নতুন সরকার বিশেষ নজর দেবে বাজারে। সবাই যেন মতো কিনে খেতে পারি, এই জিনিসটা আমার মতে সর্বপ্রথম সরকারের এই জিনিসটার প্রতি অগ্রাধিকার দিতে হবে, যেন এই জিনিসটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে বাজার যাতে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে রাখে। যদি সিন্ডিকেট ভাঙতে পারে, সিন্ডিকেটের বাইরে যদি আসতে পারে, তাহলে ইনশাল্লাহ আমাদের বাজারের মূল্য তো এত না। বাজার দরের গরম হাওয়া যেন দেশের মানুষকে কাবু করতে না পারে, তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, সেই কথাটি জোর দিয়ে বলেছেন অনেকে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দামে উত্তাপ ছড়াতে শুরু করেছে। অস্থির হয়ে উঠেছে মাছ, গরুর মাংস ও মুরগির বাজার। বেগুন, কাঁচামরিচ, লেবু, গাজর, টমেটো, আদা, রসুন সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দামও বাড়তি। বিক্রেতাদের দাবি, পাইকারিতে দাম বাড়ায় খুচরায় বেশি দামে বিক্রি করছেন পণ্য। রোজা সামনে রেখে নিত্যপণ্যের বাজারে পুরনো চিত্র। অস্বাভাবিক দাম বেড়েছে বেগুন, লেবু ও কলা সহ বেশ কয়েকটি পণ্যের। চট্টগ্রামে হঠাৎই বেড়েছে চিনির বাজার। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে চিনির দাম কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে 95 টাকায় দাঁড়িয়েছে, যা খুচরা বাজারে 105 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দামও মানভেদে কেজিতে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সবজির দামও চড়া। যেহেতু এখন সরকার নতুনভাবে ফর্ম করে নাই, সেক্ষেত্রে বাজার মনিটরিং এখনো ভালোভাবে হয় নাই। বাজার মনিটরিংটা হওয়া উচিত। ছোলা আর চিনির দাম মোটামুটি আছে, তারপর পেঁয়াজের দাম গতকালকে থেকে একটু বাড়ছে, তো চালের দাম একটু আগে থেকে বেশি আছে, তবে কাঁচা বাজারটা এখন বাজার নিয়ন্ত্রণ আছে আমি দেখছি। সরবরাহ পর্যাপ্ত, তবুও চড়া ময়মনসিংহের বাজার। কেজিতে 10 টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা দরে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। ইফতারের অন্যতম উপকরণ শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। লেবু প্রকারভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা হালি। বেগুন, গাজর, টমেটো ও কাঁচামরিচের দামও বাড়তি। বিক্রেতাদের চিরাচরিত অজুহাত, পাইকারি বাজারে দাম বেশি। বরগুনার বাজারে অস্থির হয়ে উঠেছে মাছ, গরুর মাংস ও মুরগির দাম। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, কাঁচামরিচ, লেবু, খেজুর সহ দাম বেড়েছে কয়েকটি পণ্যের। রমজানের কারণে শুরু থেকে জিনিসপত্রের দাম অনেক বৃদ্ধি, কারণ নতুন সরকার যদি এদিকে পদক্ষেপ নিয়ে সিন্ডিকেট ভেঙে যদি জিনিসপত্রের দাম যদি কমানো হয়, তাহলে ক্রেতারা কিনতে খুব সহজ এবং ক্রেতা। লেবুর হালি যদি এত টাকা দাম হয়ে যায়, সাধারণ ভোক্তা যারা আছি এদের তো আসলে এটা সাধ্যের বাইরে চলে যাইতেছে। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। রমজান উপলক্ষে আমাদের এখানে খেজুরগুলি অতিরিক্ত দামে এখন কেনা লাগতো, সয়াবিন তেলগুলি অতিরিক্ত কেনা লাগতেছে। হ্যাঁ, কিছু জিনিস আছে এগুলির দাম একটু বাড়তির দিকে। মোংলায় বেগুন, শসা, লেবু সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। রমজানের আগেই কেজি প্রতি 20 থেকে 30 টাকা ব্রয়লারে আর সোনালী মুরগিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। নতুন সরকার দ্রুত বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে, আশা সংশ্লিষ্টদের। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ।